লিন জিনকে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু সে কল দেখেও কোনো কলই রিসিভ করে না। তখন তার মনে পড়ে যায় সে পটাকা দেখলে কতটা খুশি হয়। তারপর সে সিদ্ধান্ত নেয় তার জন্য কিছু পটাকা কিনে নিয়ে যাবে। এদিকে আমরা জিনকে দেখতে পাই, যে কিনা তার ভাইয়ের সাথে বসেছিল। তারা দুই ভাই বোন বসে বসে নুডলস খাচ্ছিল। তখন তার ভাই তাকে জানায়, আচ্ছা আপু, একটি কথা বলি, যদি এই ভুলটি আমি করতাম তাহলে কি তুই আমাকে ক্ষমা করে দিতি না? অবশ্যই দিতি, হয়তো আমাকে বকাঝকা করতি, মারধর করতি, কিছুক্ষণ পর ঠিক হয়ে যেত। তখন তার নিজের মধ্যেই কিছুটা গিল্টি ফিল কাজ করতে শুরু করে। সে বসে বসে ফোন চাপছিল। তখনই গাড়ির শব্দ শুনতে পায়, আর তার ভাই জানালা দিয়ে দেখতে পায় এখানে লিন এসেছে, আর সাথে অনেকগুলো পটাকা নিয়ে এসেছে। এটা দেখে সে তার বোনকে গিয়ে বলে যে, আপু, উনি না অনেকগুলো পটাকা নিয়ে এসেছে। তখন সে দেখতে পায় লিন তাকে শুধু সরি টেক্সট করেছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। বাহিরে তাকিয়ে সে দেখতে পায় আসলেই সে অনেকগুলো পটাকা নিয়ে এসেছে তার জন্য। কিন্তু সে মনে মনে ভাবে, পটাকাগুলো তো নিয়ে এসেছে ভালো কথা, কিন্তু সে কেন আমাকে শুধু সরি টেক্সট করলো? সে তো আমাকে অন্য কিছুও বলতে পারতো। তারপরে আমরা দেখতে পাই সে তাকে স্ক্রিনশট পাঠিয়েছিল, যে তাকে আগে থেকেই সে জানিয়ে রেখেছে যে সে এইভাবে হসপিটাল যাচ্ছে। টেক্সটটি দেখার পর সে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, তার মানে ভুলটি কি আমার ছিল? আমি ভুল করেছি, সে আমাকে সত্যিই টেক্সট পাঠিয়েছিল। তখন সে বুঝতে পারে তার ভুল, কারণ নেটওয়ার্ক প্রবলেমের কারণে টেক্সট ডেলিভার্ড হয়নি। এটা জানার পর সে অবাক হয়ে যায় আর শীতের কাপড় খুঁজতে শুরু করে। শীতের কাপড় পরে সে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে আমরা লিনকে দেখতে পাই, যে কিনা বসে বসে আবারও স্নোডল বানাচ্ছিল। পিছন থেকে সে আসে আর জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যে আমাকে টেক্সট করেছিলে এটা তো আগে বললেই পারতে। তখন লিন বলে যে, তুমি কি আমার কোনো কথা শুনতে পারছিলে? আর আরেকটি কথা হচ্ছে, আমি তোমাকে প্রথমে টেক্সট লিখেছি, তারপর আমি টেক্সট করতে চাইনি। মনে মনে ভাবলাম যে তুমি কি সত্যি আমার জন্য চিন্তা করবে? এটা তো নাও হতে পারে। তারপর সিদ্ধান্ত নেই টেক্সট করব। তাই তোমাকে টেক্সট পাঠিয়ে ফোনটি আমার পকেটের মধ্যে আমি রেখে দেই। টেক্সট ডেলিভার হয়েছে কিনা এটা আমি খেয়াল করিনি, কিন্তু যখন আমি দেখলাম যে তুমি আমাকে খোঁজার জন্য হসপিটাল পর্যন্ত চলে গিয়েছো, আমার জন্য চিন্তিত, তখন আমি নিজে থেকেই গিল্টি ফিল করতে শুরু করলাম যে আমি যা করেছি হয়তো অনেক বড় ভুল করেছি। এটা করা আমার জন্য একদমই উচিত হয়নি। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে কখনো খুঁজে যাবে। আর আমার ফোন হসপিটালে যাওয়ার পর থেকেই কাছে ছিল না, যার কারণে তুমি যতগুলো টেক্সট করেছো বা কল করেছো আমি কোনো কিছুই দেখতে পাইনি। যেহেতু আমি টেক্সটই দেখতে পাইনি, তাহলে আমি কিভাবে তোমার টেক্সটের জবাব দিব বলো? আর যদি তোমাকে আগে থেকেই আমি সবকিছু বলে দিতাম, টেক্সট পেয়ে যেতে, তাহলে এই সত্যটা আজ আমি জানতে পারতাম না। তখন তাকে বলে যে ভিতর থেকে গ্যাস লাইট নিয়ে আসার জন্য তারা বাজি ফোটাবে। ভিতরে গেলে সে তার ভাইকে দেখতে পায়। তার ভাই তখন তাকে বলে, এত সহজে কেন তাকে ক্ষমা করে দিলে? তখন সে তার ভাইকে বলে, তুই না সবকিছু উপর থেকে দেখছিলি, তাহলে উপরে যা, উপর থেকেই দেখ, নিচে এসে এত মাতব্বরি করার কোনো প্রয়োজন নেই। সে বলে, হ্যাঁ বুঝলাম তুমি তাকে পছন্দ করো, তার মানে তো এমন হবে না ঘটনা। তখন জিন তার ভাইকে বলে, কেন, তুই কি কখনো রিলেশনে জড়িয়েছিস? জড়াসনি তো, তাই না? তাহলে তুই কেন এইসব বিষয়ে কথা বলছিস? তোর এইসব বিষয়ে ধারণা নেই, তাই তুই এইসব বিষয়ে কথাও বলবি না। তারপর সে বাহিরে চলে আসে। বাহিরে এসে সে তাকে ম্যাচ লাইট দিয়ে দেয় আর বলে, এই নাও, চলো আমরা গিয়ে বাজি ফুরাই। তারপর আমরা দেখতে পাই তারা দুইজন অনেক মজা করে বাজি ফুরাচ্ছিল, আর এটা অনেক সুন্দর মুহূর্ত ছিল তাদের দুইজনের জন্য। বাজি ফোড়াচ্ছিল, তাদের ভাই দূর থেকে দেখছিল আর বলছিল, আপু তো বলল সে নাকি ঝগড়া করার জন্য যাচ্ছে। এটাই কি তার ঝগড়া? এইভাবে কি কখনো কেউ ঝগড়া করে? আজ পর্যন্ত তো দেখিনি ভাই এই টাইপের ঝগড়া। আচ্ছা যাক, বাজিগুলো অনেক সুন্দর, আমিও দেখতে থাকি। তারপর সেও দেখছিল। এরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। জিন লক্ষ্য করে লিন কিছুক্ষণের মধ্যেই নর্মাল হয়ে পড়েছে, তাই তাকে একটি বাজি উঠিয়ে তার দাম জিজ্ঞাসা করে। লিন বলে যে, আমি সবগুলোর দাম দেখিনি, কারণ একসাথে পে করেছি। তারপর সে তাকে একটি বাজি দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে আপনাকে দিলাম। আপনি যে আমার জন্য এত কিছু করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সরি, কারণ আমি আপনাকে ডিস্টার্ব করেছি। তারপর তারা তার ভাইকে ডাক দেয় আর বলে, চলে আয়, আমরা সবাই মিলে খাবার খাবো। এটা শোনার পর তার ভাই তো একদম আত্মহারা হয়ে যায়। আর সে বলে, আমি আসছি, তোরা আমার জন্য অপেক্ষা কর, কিছুক্ষণ সময় লাগবে নিচে নামতে।
তারপর সে নিচে নামতে শুরু করে আর বলে, আমি তো আমার বোনের মতোই। খাবারের কথা শুনলে যে কোনো জায়গায় দৌড় দিয়ে চলে যাই। খাবার খাওয়া শেষ করে লিন তার বাসায় চলে আসে। বাসায় আসলে মা তাকে জিজ্ঞাসা করে তার অপারেশন কেমন গেল। সে তার মাকে জড়িয়ে ধরে। এটা দেখে তার সৎ বাবা নিজেকে বন্দি করে নেয় একটি রুমে, যাতে তারা তাদের মতো করে সময় কাটাতে পারে। লিন তখন তার মাকে বলে, মা, 3 মাস পর্যন্ত আমি অনেক চিন্তা করেছি এই মেয়েকে নিজের জীবনে আনা যায় কিনা। আজ আমি একদম সাকসেসফুল। আমি বুঝতে পেরেছি এই মেয়েটি আমার জন্য পারফেক্ট। তখন তার মা বলে, সব বিষয় তো আমি বুঝতে পারিনি, তবে তুই যেহেতু খুশি আমার আর কোনো বাধা নেই। তারপর সে তার রুমে চলে যায় আর মনে মনে ভাবে, জিনের জীবনে কি হয়েছিল এমন যেটা আমাকে জানতেই হবে। লিন যখন হসপিটালে ছিল, তার ডক্টর একজন বন্ধু তাকে কল করেছিল। ওই বন্ধুকে কল করলে সে তাকে জানায় সে একটু বিজি আছে, যখন সে ফ্রি হবে তখন তাকে কল করে নিবে। লিন তখন বলে, আচ্ছা, ফ্রি হলে আমাকে কল করে নিও। সিন পরিবর্তন হয়, আমরা জিয়ানসুকে দেখতে পাই। জিয়ানসু তার বন্ধুদের সাথে বসে খাবার খাচ্ছিল। তখন সে তার বন্ধু বা কলিগও বলতে পারেন তাদেরকে বলছিল যে, তোমরা সবাই কাল সকালে চলে যেও। কেভিনের কাছে আমি থাকবো, কারণ তার বাবা মা নিউ ইয়র্কে আছে। তারা যতক্ষণ পর্যন্ত নিউ ইয়র্ক থেকে না ফিরছে ততক্ষণ আমরা এখানেই থাকবো, তোমরা কাল চলে যেও। সবাই তাদের কাপড় চোপড় গোছাচ্ছিল এখান থেকে যাওয়ার জন্য। এখানে যে একটি মেয়ে ছিল, তার কলিগ, মেয়েটি বলে যে ধীরে ধীরে আমি জিয়ানসুর প্রেমে পড়ে যাচ্ছি। জিয়ানসুর আচরণ ব্যবহার সবকিছু দেখে আমি ফিদা। এদিকে আমরা জিয়ানসুকে দেখতে পাই, যে কিনা নিজের জিনিসপত্র গোছাচ্ছিল। তখন তার নজরে পড়ে জিনের ওই বাসা বা জিনের হোটেলও বলতে পারেন। সে মনে মনে ভাবে হয়তো লিন আর জিনের মধ্যে এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই বা কোনো সম্পর্ক তৈরি হয়নি। তাই সে চলে যায় তার হোটেলের সামনে। আর তখন তার অতীতের কিছু মনে পড়ে যায়। যখন সে জিনের বাসায় তার ভাইকে প্রাইভেট পড়াতে যেত, তখন সে জানতে পারে জিন বা তার ভাই কেউই রান্না করতে পারে না, আর তারা সবসময় বাহিরের খাবার খায়। এটা জানার পর সে ফ্রিজ থেকে কিছু জিনিসপত্র বের করে রান্না করতে শুরু করে। জিন তখন বলে, তুমি যেহেতু রান্না করতে পারো, এটা জানার পর আমি কাল পুরো ফ্রিজ ফুল করে রাখবো, যাতে তুমি আমাদের জন্য মজাদার খাবার তৈরি করতে পারো। তখনই তার ভাই এসে বলে, ভালো হয়েছে খাবার তৈরি করার জন্য। জিনের পেট সবসময় খারাপ থাকে বাহিরের খাবার খেয়ে। তারপর জিন তার ভাইকে বাহিরে নিয়ে আসে আর বলে, ওর সামনে এসব বলার কি দরকার ছিল। সিন পরিবর্তন হয়। সে হোটেলের দিকে আগাতে থাকে আর টেক্সট লেখার চেষ্টা করে যে তোমার আর লিনের মধ্যে কি চলছে, কিন্তু সে ওইটা আর পাঠানোর সাহস পায় না। কিছুক্ষণের মধ্যেই রিমুভ করে দেয়। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। এখানে আমরা লিনকে দেখতে পাই, সাথে জিনও ছিল। জিন আর লিনের ফ্যামিলি তারা একটি জায়গায় ঘুরতে গিয়েছে অনেক বড় বাসে করে। এখানে তারা সবাই মিলে অনেক সময় কাটায়, এনজয় করে। লিন আর জিন যখন একসাথে ছিল, তাদের ভাই তার কাজে যাওয়ার চেষ্টা করলে তার আন্টি তাকে আটকায় আর বলে তাদেরকে একসাথে কিছুটা সময় কাটাতে দে। কিছুক্ষণ পর আমরা সবাইকে দেখতে পাই। লিনের এখান থেকে যাওয়ার সময় হয়ে যায়। তারা প্রত্যেকটি জিনিস গুছিয়ে নেয়। লিনের মা জিনের কাছ থেকে তার ফোন নম্বর নিয়ে নেয়, যাতে তারা যোগাযোগ করতে পারে। কিছুক্ষণের মধ্যেই তারা এই শহর ছেড়ে চলে যায় আর লিনের ফ্যামিলি জিনের ফ্যামিলি আলাদা হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমাদের লিনকে দেখানো হয় যে কিনা তার নানার সাথে দেখা করতে আসে। তখন তার নানা তাকে জিজ্ঞাসা করে, শুনলাম তোর মা নাকি শহরে এসেছিল। তখন সে বলে, হ্যাঁ, মা এসেছিল। নানা জিজ্ঞাসা করে, তোর মা এখন কেমন আছে? তখন লিন হাসতে হাসতে বলে, মা একটু মোটা হয়েছিল, যার কারণে এখন ডায়েটে আছে জিরো ফিগারের জন্য। তখন সে বলে, হ্যাঁ, তোর মা জিরো ফিগারের পাগল। আচ্ছা, কিছুদিন পর আমার বার্থডে পার্টি আছে, চলে আসিস। তারপর সে তার নানার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে আমরা নানার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, যে কিনা তার কাছে আসে আর বলে, আপনার ছেলের বউ আপনার মেয়ে শহরে এসেছে, এটা পুরো জায়গায় জানিয়ে দিয়েছে। তখন নানা বলে, এই বিষয়গুলো নিয়েই আমি চিন্তিত থাকি। আমার ছেলের বউয়ের অরিজিনাল রূপ আনতে গেলে আমাকে বার্থডে পার্টিটা মিস করতে হবে। তুমি সবকিছু ক্যান্সেল করে দাও, তাহলেই তাদের অরিজিনাল রূপ আসবে, তারা জিতে যাচ্ছে এটা ভাববে। সিন পরিবর্তন হয়, আমরা লিনের মামাকে দেখতে পাই। মামি তখন তাকে বলে, তুমি যদি এতটা অ্যাডভান্স হতে, বুঝদার হতে, তাহলে তোমার এই বিষয়গুলো নিয়ে কথা শুনতে হতো না। যতক্ষণ না তুমি তোমার নিজের সবকিছু বুঝে নিচ্ছ, ততদিন তোমাকে এইভাবেই কথা শুনতে হবে।
তারপর সে চলে যায় জিনের বাবার সাথে দেখা করতে। এখানে আমরা জানতে পারি যে লিনের মামা আর জিনের বাবা দুইজন বিজনেস পার্টনার। তারা কথা বলছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার অবস্থা কেমন? তখন সে তার ওয়াইফের সম্পর্কে সবকিছু খুলে বলে, কিভাবে তার ওয়াইফ তাকে জ্বালাতন করছে। এটা শোনার পর জিনের বাবা বলে, আমার সাথে যে দুই লেডি ছিল তাদের আজ শপিং করার মুড হয়েছে, তাই তাদের শপিং মলে ছেড়ে দিয়ে এসেছি। তখন লিনের মামা বলে যে বাবার বার্থডে পার্টিতে ওদের আনবে না, কারণ আমার ওয়াইফ ওদেরকে নিয়ে বারবার অনেক কথা শোনায় আমাকে, তোমার চরিত্র নিয়ে কথা ওঠায়। তখন সে বলে, আচ্ছা এতদিন যখন আমরা বিজনেস করছিলাম ততদিন তো তোমার ওয়াইফের কোনো প্রবলেম হয়নি, টাকা ইনকামের সময় তোমার ওয়াইফের কোনো প্রবলেম হবে না, কিন্তু যখনই কোনো কিছু শুনবে তখনই তার প্রবলেম হয়ে যাবে। আমি দুইজন নয় চারজন মেয়ে নিয়ে ঘুরতে পারি, এটা আমার পার্সোনাল বিষয়। আর তোমার ওয়াইফ এইসব বিষয় নিয়ে কথা বলার কে হতে পারে? সে আরো বলে, তোমার বাবা সবসময় অনেক ছোটখাটো ঘরোয়াভাবে পার্টি করে, তাই না? তাহলে এখন কেন এত বড় পার্টি করছে? তখন সে বলে, এই বিষয়ে তো আমার ধারণা নেই। জিনের বাবা বলে, আচ্ছা এসব বাদ দাও, এখন বিজনেসের কথায় আসো। শুনেছি নতুন নাকি একজন ম্যানেজার এসেছে, সে অনেক সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারে। নতুন একটি বিজনেস করব ভাবছি, কিন্তু বাজেটের পরিমাণ খুবই কম। ওই ম্যানেজারটা নাকি সবকিছু ম্যানেজ করতে পারে, ওটা কে আসলে? তখন লিনের মামা বলে, তুমি কি আমার সাথে মজা করছো? ছেলেটিকে তুমি কি জানো না? তখন সে বলে, না সত্যিই জানি না। তখন সে বলে, ছেলেটি আর অন্য কেউ না, লিন। সে বলে, আচ্ছা আমি খোঁজ নিচ্ছি। তারপর সে গাড়িতে ওঠে তার ফার্স্ট লাভ আর তার মেয়ের জন্য অপেক্ষা করে। তখনই আমরা দেখতে পাই গাড়িতে একটি সুন্দরী মেয়ে আর তার মা এসে বসে। এখানে আমরা জানতে পারি মহিলাটি ছিল তার গার্লফ্রেন্ড, আর মহিলাটির মেয়ে তো তার মেয়েই হয়, মেয়ের মতো। বলতে মেয়েটি তাকে আঙ্কেল বলে ডাকে। তখন সে বলে, এত শপিং কিসের জন্য? মহিলাটি বলে, শপিং করেছি তোমার জন্য। কিছুদিন পর না তোমার একটি পার্টিতে ইনভাইট রয়েছে, ওই পার্টির জন্য এইসব কিনে আনলাম। তখন সে জিনিসপত্র দেখে বলে, এগুলো অযথা কেনার কি প্রয়োজন ছিল? তখন সে বলে, আমার মেয়ে তোমার জন্য পছন্দ করে কিনেছে, ট্রাই তো করে দেখো। তখন সে বলে, আঙ্কেল আপনি যে আমাকে কিছু মেয়েগুলোর নাম্বার দিয়েছিলেন, ওই মেয়েদের মধ্যে একজন মেয়ের সাথে আমি বিজনেস করছি। হ্যাঁ, বিজনেসটা অনেক ছোটখাটো, তবে অনেক প্রফিট পাচ্ছি। দেখো, ছোটখাটো বিজনেস করে আমার নাম ডোবানোর কোনো প্রয়োজন নেই। যদি বিজনেস করতেই হয় তাহলে অনেক বড় সড়ো টাইপের বিজনেস করবে, যেটাতে আমি অনেক বেশি সাকসেসফুল হতে পারি বা খুশি হতে পারি। আমার ছোটখাটো বিজনেস একদমই পছন্দ নয়। সুযোগ পেয়ে মেয়েটির মা তাকে জানায় যে আপনি যদি তাকে পার্টিতে নিয়ে যান তাহলে তো তার পরিচয় বাড়বে, তাই না? পরিচয় বাড়লে তো সে ব্যবসা বাড়াতে পারবে, না হয় কিভাবে ব্যবসা বাড়াবে? তখন জিনের বাবা বলে, তুমি কি আমার সাথে পার্টিতে যেতে চাও? তখন মেয়েটি বলে, না আঙ্কেল, আমি এখন আমার পড়াশোনা আর বিজনেসে মনোযোগ দিতে চাই, এসব অ্যাটেন্ড করতে চাই না। এদিকে আমাদের জিনকে দেখানো হয় যে কিনা তাদের অফিসে চলে আসে। অফিসে আজ তাদের একটি মিটিং ছিল, এই মিটিংটি তারা অ্যাটেন্ড করে। এখানে সে তার পরিচালিত সবকিছু সবাইকে খুলে বলে, সে কিভাবে সবকিছু প্রিপেয়ার করে রেখেছে। এইসব শুনে তার সহকর্মীরা অনেক বেশি খুশি হয়, আর সাথে তাকে অনেক ধন্যবাদ জানায় আর প্রাউড অফ ফিল করতে থাকে, কারণ সে অনেক ভালো একটি প্ল্যান করেছিল। তারপর সে তার প্ল্যানটি গিয়ে লিনকে খুলে বলে যে সে কিভাবে কি করতে চায়। এটা শুনে লিনও খুশি হয়। জিন বলে, এত খুশি হতে হবে না, আপনি সবাইকে কল করুন, আপনার প্ল্যান সবাইকে খুলে বলুন। আর আপনি এত বড় সাকসেসফুল একজন বিজনেসম্যান হবেন যাতে প্রত্যেকটি প্রোডাক্টে আপনার নাম লেখা থাকে। আর সবাই বলে যে সবচেয়ে বড় সাকসেসফুল বিজনেসম্যান হচ্ছে মিস্টার লিন। আমি জানি আপনি কিছুক্ষণ পরে ভুলে যাবেন, কাউকে কল করবেন না। আপনি এক্ষুনি কল করুন। আমি চাই প্রত্যেকটি বিষয়ে আপনাকে দেখতে। তাই আপনি এখনই সবাইকে কল করবেন। তারপরে আমরা লিনকে দেখতে পাই, যে কিনা কাউকে কল করছিল। আর মিটিং এর জন্য সে যেতে চাচ্ছিল। জিন তখন লিনকে বলে যে তাক আমাকে বাহির পর্যন্ত ছাড়তে হবে না। লিন বলে, আমি তোমাকে বাহির পর্যন্ত ছাড়তে যাচ্ছি না, আমি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। এটা শুনে সে মনে মনে কিছুটা লজ্জা পায়। তাদের মিটিং অ্যাটেন্ড করা শেষ হয়ে যায়। লিন জিনকে তার বাসায় নিয়ে যায় আর তাকে অনেকগুলো বই দেখায়, আর বইগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে অনেকদিন পর এই বইগুলো খুঁজে দেখছিল। আর তার জন্য বই কিনেছে লিন, এটা তার জন্য অনেক ভালো একটি মুহূর্ত ছিল। জিন নিচে বসেই বইগুলো দেখতে শুরু করে। বইগুলো পড়ার জন্য সে অনেক এক্সাইটেড ছিল। সে লিনকে বলে, সবগুলো বই আমাকে না দিলে খবর হবে আপনার। সে বলে, আচ্ছা তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি।
জিন বলে, "আমি কিছু খাবো না, আমার ওয়েট বেড়ে যাচ্ছে।" তারপর সে তার জন্য দুধ আর ব্রেড নিয়ে আসে। বলে, "এগুলো তো খাওয়া যাবে?" সে বলে, "হ্যাঁ, এগুলো খাওয়া যেতে পারে। আচ্ছা, আমি খেয়ে নিব। কিন্তু এই বইগুলো কিন্তু আমাকেই দিতে হবে।" সে বলে, "হ্যাঁ, বইগুলো তো তোমাকেই দিব। আমি কি বলেছি কাউকে দিব না?" তারপর সে লক্ষ্য করে একটি বাটিতে অনেকগুলো সয়া বড়ি। সে অনেকদিন এই সয়া বড়িগুলো লক্ষ্য করেছে। সে লিনকে জিজ্ঞাসা করে, "আচ্ছা, এগুলো কি?" তখন লিন বলে যে, "এগুলো দিয়ে আমি আসলে প্র্যাকটিস করি।" সে বলে, "কিসের প্র্যাকটিস?" তখন লিন বলে, "আমার হাতের প্র্যাকটিস।" জিন জিজ্ঞাসা করে, "তোমার হাতে কি অনেক ব্যথা লাগে?" লিন বলে, "আগে অনেক বেশি ব্যথা লাগতো, কিন্তু এখন তেমন ব্যথা লাগে না, তবে মাঝে মাঝে অনেক বেশি ব্যথা হয়। তখন চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরতে শুরু করে।" জিন নিজের অজান্তেই লিনের হাত ধরে ফেলে। তারপর সে মনে মনে ভাবে যে আমি তার হাত কেন ধরলাম। কিছুক্ষণ পর হাতটি আবার ছেড়ে দেয়। তখন সে তাকে বলে, "আসলে আমি কিছু খেতে চাই।" লিন বলে, "কেউ না বলছিল সে ডায়েটে আছে, কিছু খেতে চায় না?" তখন জিন বলে, "আচ্ছা, এসব বাদ দাও, বইগুলো আমি নিব, তুমি কোনো কিছু উঠাবে না।" তখন লিন বলে, "উপর থেকে পড়ে যাচ্ছিলে এত বড় ওজনের একটি মানুষ, তাকে আমি উঠাতে পেরেছি আর বইগুলো উঠাতে পারবো না?" তারপর তারা বইগুলো নিয়ে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় পরদিন মিটিংয়ে। তারা সবাই অনেক মনোযোগ দিয়ে কাজ করছিল। কাজ প্রায় শেষের দিকে। জিনের ম্যানেজার তাকে বলে, "আমি তোমার উপর অনেক প্রাউড ফিল করি। আমার এখান থেকে যাওয়ার পর তুমি তো অনেক কাজ করা শুরু করেছো।" তখন আমরা দেখতে পাই লিনের বাবা তাকে কল করে আর বলে, "জিন, তুই কোথায় আছিস? তুই বাসায় কখন ফিরবি?" জিন বলে, "বাবা, আমি এই সপ্তাহে বাসায় ফিরতে পারবো না, অনেক কাজের প্রেশার রয়েছে।" এদিকে আমরা দেখতে পাই সে লিন সম্পর্কে সব তথ্য নিয়ে এসেছে। আর লিন কি করে না করে, তার মেয়ের সাথে লিনের কি সম্পর্ক, সবকিছুই সে জানতে পেরেছে। যার কারণে সে লিনকে বলে, "কালই আসছি, তোর সাথে লাঞ্চ করব।" তারপর আমরা দেখতে পাই তার বাবা আর সে খাবার খেতে বসে। তখন তার বাবা বলে, "তোর আর লিনের মধ্যে কি চলছে?" তখন সে এই বিষয়টিকে এড়ানোর চেষ্টা করে। বলে, "বাবা, কি বলছো এইসব? আমি আমার কাজ নিয়ে ইদানিং অনেক বেশি বিজি থাকি। কোনো কিছুই চলছে না।" তখন লিনের টেক্সট আসে। বাবা টেক্সটটি দেখে ফেলে আর দেখার পর অনেক চিল্লাচিল্লি করতে শুরু করে জিনকে। জিন তখন বলে যে, "বাবা, কি করছো তুমি এইসব? আর সবচেয়ে বড় কথা, আমার কাস্টাডি আমার মায়ের কাছে। তুমি এইসব বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারো না।" তখন তার বাবা বলে, "আমি তোকে প্রশ্ন করছি না। আমি জানি এই ছেলে তোর পিছনে কেন পড়ে আছে। সে তোর পিছনে একমাত্র টাকার জন্য পড়ে আছে।" জিন তখন বলে, "তুমি কি বলছো? তার কাছে কি টাকার অভাব রয়েছে, যে কিনা টাকার জন্য আমাকে ফলো করবে?" তখন সে বলে যে আসলে তার নানা তাকে ৳১ দিবে না। সবাই যেমনটা মনে করছে তেমনটা হবে না। আর আজ থেকে ২ বছর আগে যা ঘটেছিল তা শুনতে চাও? নানিয়ানকে সে একটি পার্টিতে দেখে। তারপর তার উপর ফিদা হয়ে যায়। ২ বছর আগে সে নানিয়ানের সাথে দেখা করার জন্য কনট্যাক্ট করে। নানিয়ানের সাথে দেখা করতে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের পর থেকেই তার এই অবস্থা। সেই ঘুরে ফিরে তোমার পেছনে পড়েছে। তার মানে তুমি বুঝতে পারছো সে তোমার টাকার জন্য তোমার পেছনে পড়েছে। যদি বিষয়গুলো তোমার কাছে ক্লিয়ার না হয় তাহলে আমি প্রমাণও দিতে পারি। তুমি কি চাও প্রমাণ? মনে আছে ওই পার্টির কথা? আসলে তার কোনো কিছুই মনে ছিল না, কারণ ওই পার্টির সময় সে মোটামুটি অনেক ছোট ছিল। আর ওই সময় তার মাথায় এত কিছু খেলেনি। সে বিষয়গুলো নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে লিনকে জিজ্ঞাসা করবে। তারপর সে লিনের বাসায় যায় আর জিজ্ঞাসা করে, "তুমি কি নানিয়ানকে চেনো?" তখন সে বলে, "নানিয়ান? নানিয়ানটা কে?" তখন তার কিছুটা রিলিফ ফিল হয়, কিন্তু সে বলে যে, "ও, তোমার বাবা কি বলেছে নানিয়ানের কথা?" তখন জিন বলে, "হ্যাঁ।" তখন লিন বলে, "আচ্ছা, তুমি আমার সাথে একটি জায়গায় যাবে। তোমাকে কিছু কথা বলার ছিল। সত্যটা তোমারও জানার অধিকার রয়েছে। আমি তোমাকে বলছি, তারপরেও একটি জায়গায় গেলে তোমার বিশ্বাস হবে। কথা হচ্ছে, ওইদিন পার্টিতে আমি তোমাকে দেখেছিলাম। তোমাকে দেখার পর তোমাকে আমার অনেক ভালো লাগে। তারপর আমি জানতে পারি তুমি নাকি আমার সাথে দেখা করতে চাও। এটা জানার পর আমি অনেক বেশি খুশি হই আর ওই দিনই ড্রাইভ করতে করতে তোমার কাছে আসার চেষ্টা করি। আচ্ছা, এসব বাদ দাও, আগে চলো আমার বন্ধুর কাছে।" তারপর সে তার বন্ধুকে কল করে জিজ্ঞাসা করে, "তুই কি বাসায় আছিস?" তারপর সে জিনকে নিয়ে তার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার বন্ধু তাকে বলে যে, "ওই দিনের ঘটনা আর না বলি, আমার জন্য তোর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি খুব ভালো করে জানি।" সে তার বন্ধুকে বলে, "সবকিছু খুলে বল। আচ্ছা, তুই কি আমাকে বলেছিলি না যে জিনের বাবার মেয়ে আমার সাথে দেখা করতে চায়?" তখন সে বলে, "হ্যাঁ, আসলে নিনিয়ান যে
তার আপন মেয়ে না, এটা আসলে আমি জানতাম না। আমি ভেবেছিলাম হয়তো এটা তার আপন মেয়ে। আর তুই যে তার উপর ক্রাশ খেয়ে বসে আছিস এটাও আমি জানতাম না। ওই দিনের ভুল আমি কিছুক্ষণ পর বুঝতে পারি। যাতে মেয়েটিকে অপমান না করিস তার কারণেই তোকে কল করেছিলাম মেয়েটির সাথে দেখা করতে না যেতে। ওই মুহূর্তেই তোর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে সে পুরো বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চায়। লিন বলে, প্লিজ ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে একটু সময় একা থাকতে দাও। যার কারণে জিন এখান থেকে চলে যায়।